প্রেমের লালন ছোঁয়া। পর্ব ৭। লেখিকা অনামিকা তাহসিন রোজা। দূর থেকে মাগরিবের আজান শোনা যাচ্ছে। আকাশে শেষ বিকেলের রং মিশে গাঢ় নীলচে হয়ে গেছে, পশ্চিম দিগন্তে লালচে আভা এখনো টিকে আছে ক্ষীণভাবে। বাতাসে দিনের উত্তাপ মিলিয়ে গিয়ে একরকম স্নিগ্ধ শীতলতা নেমে এসেছে। গাছের পাতাগুলো নরম বাতাসে আলতো দুলছে, কোথাও কোথাও পাখিরা ঘরে ফেরার আগে শেষবারের মতো ডেকে উঠছে। গ্রামের রাস্তাটায় দিনের কোলাহল কমে এসেছে, দোকানের সামনে ধীরে ধীরে বাতি জ্বলছে। দূরের মসজিদ থেকে ভেসে আসা আজানের ধ্বনি যেন সন্ধ্যার আবছা আলোয় এক অপার্থিব শুদ্ধতা এনে দিয়েছে। পাশের গলিতে কয়েকটা শিশু ধীর কণ্ঠে খেলতে খেলতে ঘরে ফেরার ডাক শুনছে। পুরো পরিবেশটা এক অদ্ভুত প্রশান্তির চাদরে ঢেকে যাচ্ছে। এদিকে আকাশ পড়েছে মহাবিপদে। সে আগে কোনোদিনও গ্রামে কলপ্রা ব্যবহার করেনি। এই কারণে এখানে একটু তার অস্বস্তি হচ্ছে। মেজাজটাও খারাপ হচ্ছে ভীষণ। নিশান সেই যে কলপারে ঢুকেছে তার আর বের হওয়ার নামই নেই। আর এদিকে মশার কামড় খেতে খেতে মুখ কুঁচকে হাতে গামছা নিয়ে দাঁড়িয়ে আছে আকাশ। তার আরেক হাতে আবার নিশানের ফোনটারও অস্তিত্ব পাওয়া যাচ্ছে। আকাশ তৃতীয়বারের মতো হাত ছেড়ে ডাকল, ভাই নিশান, তুমি কি ভেতরে ওই সুবজ সুন্দরী টিউবওয়েলের সাথেই সংসার পেতে ফেলেছ নাকি? বের হবা না? একদম বাসর করেই আসবে? শৈলীকে এক গ্লাস গরম দুধ আনতে বলবো? নিশান কোনো উত্তর দিল না। ভেতরে শুধু টিউবওয়েলের পানি পড়ার টুপটাপ শব্দ শোনা যাচ্ছে। আকাশ বিরক্ত হয়ে গামছাটা শক্ত করে হাতে পেঁচিয়ে নিল, যেন মশার সাথে চূড়ান্ত লড়াইয়ে নামবে। সে আবারও জোরে বলল, হায় হায়, এই ছেলে ভেতরে ঢুকে গেল তো গেল, আর জীবনেও বের হবে বলে মনে হয় না। মিস্টার নিশান তালুকদার, তুমি ঠিক আছো তো? শৈলী আপুর নাম নিতেই কি ভাষা হারিয়ে ফেললে? ভেতর থেকে নিশানের বাজখাই গলায় আওয়াজ ভেসে আসলো, হতচ্ছা, ফালতু কথা বলবি না, ঠোঁট দুটো শিল্পাটা দিয়ে বাটবো। মুখ বন্ধ রেখে চুপ করে থাক। চুপ করব মানে? তুমি কি গোপন কোনো মিটিংয়ে আছো? না প্রেমের কসম কেটে হাত ধুচ্ছ? কাহিনী বলো তো। আকাশের কণ্ঠে অজস্র কৌতূহল। নিশান এবার ভেতর থেকে প্রায় হুঙ্কার দিয়ে উঠল, জাস্ট শাট আপ আকাশ, আর একটা বাজে কথা বললে তোর মুখে গু ঢুকিয়ে দেব আমি। গু চিনিস গু? আকাশ বেশ চিন্তায় পড়ে বলল, এরপর ভীষণ গুরুতর মুখে গামছাটা হাতে জড়িয়ে নিল, যেন খুব গভীর এক বিষয়ে বক্তৃতা দিতে যাচ্ছে। এরপর চোখ কুঁচকে বলল, গু জি চিনি আমি। শোনো তবে, গু মানে হলো প্রকৃতির এক অবদান, যা যুগ যুগ ধরে মানব সভ্যতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এটি গঠনগতভাবে আধা তরল বা আধা ঠাসা হতে পারে এবং এর রং, পরিবেশ ও খাদ্যাভ্যাসের ওপর নির্ভরশীল। ইতিহাস ঘেঁটে দেখলে গু সম্পর্কে মহাজ্ঞানী বিজ্ঞানীরাও বিস্তর গবেষণা করেছেন। এখন নিশান তালুকদার, তুমি কি আমাকে এই মহামূল্যবান উপাদান মুখে ঢোকানোর ভয় দেখাচ্ছ? মুখ কুঁচকে থাকা নিশান রাগে চুল ছিঁড়তে চাইল, কিন্তু হাত দিয়ে কেবল নিজের ভেজা চুলই এলোমেলো করল। আকাশ, ট্রাস্ট মি, তোর মুখটা আমি সত্যি সত্যি সাবান দিয়ে ধুয়ে দেব বেয়াদব। আকাশ তেমন পাত্তা দিল না, বরং তখন আরও বেশি গুরুতর কণ্ঠে বলতে থাকল, গবেষণায় বলা হয় গু মুখে যাওয়ার আগেই নাক প্রতিরোধ গড়ে তোলে, অর্থাৎ এটা খাবারের তালিকায় অন্তর্ভুক্ত নয়, কিন্তু যদি কেউ জোর করে। আকাশ। নিশানের ধমকে পুরো এলাকা কেঁপে উঠল যেন। পাশে থাকা ওদিকের দু-তিনটে বাচ্চা খেলা থামিয়ে ওদের দিকে তাকিয়ে রইল। আকাশ তখনও দিব্যি ব্যাখ্যা চালিয়ে যাচ্ছে, যদি কেউ জোর করে মুখে ঢোকাতে চায় তবে বুঝতে হবে সে মানুষ নয়, এক নিষ্ঠুর গু সন্ত্রাসী। নিশান এবার সত্যি সত্যি ভেজা চুল নিয়েই আকাশের দিকে তেড়ে গেল। তার ভেজা চুলের ফোঁটা শার্টের কলারে গড়িয়ে পড়ছে। চোখ মুখ রাগে কুচকানো। কিন্তু আকাশ এক লাফে দূরে সরে গিয়ে বলল, ওহ, রেগে গেলে বুঝতে হয় সত্যিটা অন্তরে লেগেছে। নিশান দাঁতে দাঁত চেপে বলল, তুই এখানে থাকলে আমি ঠিক কলপারেই তোকে পুঁতে ফেলবো। লা দূর হ, চোখের সামনে থেকে দূর হ। হা রা মি। আকাশ ডান হাত মাথার পাশে নিয়ে বিনীত ভঙ্গিতে বলল, আমি বুঝেছি ভাই, তুমি গু বিষয়ে আলোচনা করতে চাও না, ঠিক আছে, কোনো সমস্যা নাই। চলো আমরা এখন বাসায় যাই, না মানে মামা বাড়ি যাই। নিশান মুখ শক্ত করে হাঁটা দিল, আর আকাশ পেছনে থেকে মৃদু স্বরে বলল, কিন্তু তুমি যে এতক্ষণ কলপারে দাঁড়িয়ে ভাবছিলে, সেটাও কি গু বিষয়ক কোনো চিন্তা ছিল? নিশান থমকে দাঁড়িয়েও কিছু না বলে আবার সামনে হাঁটতে লাগল। আকাশ তখন পেছনে দাঁড়িয়ে বিজয়ী হাসি দিল। তার সাথে পাঙ্গা নিতে এসেছে নিজের মতো করে। নিশান দ্রুত পা চালিয়ে হাঁটছে, রাগে গোজগোজ করতে করতে। আকাশ তার পেছনে হাসিমুখে হেঁটে আসছে, বিজয়ের আনন্দ উপভোগ করতে করতে। কিন্তু ঠিক তখনই এক অদ্ভুত শব্দ পাওয়া গেল। নিশান হঠাৎ এক পা পিছলে গিয়ে থমকে দাঁড়াল। সঙ্গে সঙ্গে আশপাশের বাতাস ভারী হয়ে গেল এক অদ্ভুত গন্ধে। আকাশের চোখ গোল হয়ে গেল, তারপর এক ঝটকায় মুখে হাত চাপা দিল হাসি আটকানোর জন্য। ভাই নিশান, এ কি করলা, গোবরে পা দিলা নাকি? নিশান রাগে লজ্জায় গরম হয়ে উঠল। আস্তে আস্তে পা তুলতে গিয়ে দেখল সত্যিই তার একপাটি জুতা শুদ্ধ গোবরের এক গভীর আস্তরণে নিমজ্জিত হয়ে গেছে। আকাশ আর ধরে রাখতে পারল না, হো হো করে হেসে উঠল। নিশান, ওহ ভাই, কি সুন্দর দৃশ্য! তুমি কি কলপারের প্রেম ছেড়ে এখন গোবর গবেষণায় নেমেছ?
নিশান এবার চোখ রাঙিয়ে বলল, আকাশ সিরিয়াসলি মাথা বিগড়ে গেছে আমার। পিঠের চামড়া তুলে নেব তোর। খবরদার দাঁত কেলিয়ে হাসবি না, ফর সিউর তোকে আস্ত এই গোবরে ফেলে দেব। কিন্তু আকাশের মুখ থামানো কঠিন, সে এক হাত কোমরে রেখে বলল, ভাই তুমি তো সত্যিই গরুর প্রতি খুব দয়ালু, এত কাছে এসে ভালোবাসা প্রকাশ করবা তা ভাবিনি। নিশান আর সহ্য করতে পারল না, এক লাফে আকাশের দিকে তেড়ে গেল। আকাশ আবারও দ্রুত পিছিয়ে গিয়ে বলল, না না ভাই, গোবর লাগিয়ে আমাকে ধরতে আসবা না প্লিজ, মাফ চাই। আমার এই শার্ট ধোপার কাছে ধোয়ানো, এতে গোবরের দাগ বসলে ধোয়া মুশকিল হবে। নিশানের মেজাজ রীতিমতো খারাপ হচ্ছে। যত দ্রুত কাজ শেষ করতে চাইছে ততই যেন দেরি হচ্ছে। সে রাগে দাঁতে দাঁত চেপে বলল, তুই এখানেই থাক, আমি পা ধুয়ে আসছি। এটা বলে নিশান আবার সেই কলপারের দিকে ছুট দিল পা ধোয়ার জন্য। আকাশ তখনও হাসতে হাসতে বলল, মিস্টার নিশান, এবার গোবর ধুতে গিয়ে আবারও টিউবওয়েলের প্রেমে পড়ে যেও না। নিশান যখন গোবর থেকে মুক্তি পাওয়ার আশায় কলপারের দিকে তেড়ে গেল, তখনই ট্রিং ট্রিং করে আকাশের হাতে থাকা নিশানের অবহেলিত ফোনটা বেজে উঠল। আকাশ প্রথমে পাত্তাই দিল না, ভাবল নিশানের কল ধরবে না। কিন্তু দ্বিতীয়বার যখন ফোনটা কাঁপতে শুরু করলো তখন সে এক ঝলক স্ক্রিনের দিকে তাকালো। আননোন নাম্বার। আকাশ একটু কপাল কুঁচকে ভাবল, উফ, আজকাল কত কোল্ড কল আসে, নিশান তো এরকম কল ধারে কাছেও ঘেঁষতে দেয় না। ব্যাডা এমনিতেও এই কল ধরবে না। ফোনটাকে একবার উল্টে পাল্টে দেখে নিয়ে আকাশ বলল, ধরবো নাকি ধরবো না কে জানে, হয়তো প্রেম বিষয়ক নতুন কোনো ঝামেলা। কিন্তু পরপর তৃতীয়বার যখন ফোনটা বেজে উঠল তখন আকাশ একটু সন্দিহান হয়ে গেল। কেউ যে এতবার কল করবে তার মানে নিশ্চয়ই কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। সে এবার নিশানের দিকে একবার তাকিয়ে নিল, যাকে এখনো কলপারে পানি ঢেলে নিজের জুতার অবস্থা পরিদর্শন করতে দেখা যাচ্ছে। উফাফ, এইবার যদি কোনো বিপদ হয় আর আমি না ধরি তাহলে নিশান আমাকেই গোবরে ফেলে পিষে দেবে। এই ভেবে শেষমেশ আকাশ গভীর শ্বাস নিয়ে কল রিসিভ করল। হ্যালো। ওদিক থেকে একটা দ্রুততর মেয়েলি কণ্ঠ শোনা গেল। হ্যালো নিশান ভাইয়া। একটা মেয়ে নিশানের ফোনে কল করেছে দেখে আকাশ ভ্রু কুঁচকে তাকালো। তার জানামতে শৈলী আর বোনগুলো ছাড়া নিশান কোনো মেয়ের সাথে কথা বলা তো দূর, চোখ তুলেও তাকায় না। আকাশ সন্দিহান হয়ে চোখ পিটপিট করে বলল, এই বেডি তুই আবার কোন ক্ষেতের মুলারে? খুবই গুরুতর কথা বলার জন্য নিশানকে কল করেছে রিমি। এমন একটা মুহূর্তে এরকম উদ্ভট কথা শুনে সেও ভ্রু কুঁচকে তাকালো। কান থেকে ফোনটা নামিয়ে দেখল নাম্বারটা ঠিক আছে কিনা। হ্যাঁ, নাম্বার তো ঠিকই আছে। তাহলে নিশান ভাইয়ার বদলে এটাকে কথা বলল? রিমি এবার খুব কৌতূহল নিয়ে বলল, এক্সকিউজ মি, কে আপনি? আকাশ আবারও মুখ কুচকালো। লে হালুয়া বেডি নিজে কল করে আবার জিগাও যে আমি কে? কানে আর মুখে কি বেশি মেকআপ দিছোস নাকি? রিমি এবার বিরক্ত হয়ে বলল, দেখুন মিস্টার, এটা নিশান ভাইয়ার নাম্বার তাই না? আকাশ প্রথমে ঠোঁট কামড়ে কি যেন ভাবল, তারপর ফিক করে হেসে ফেলল। ওরে বাবা, তোকে কি নিশান কুরবানির আগে খাসির মতো কান ধরে বলছে যে এটাই তার নাম্বার? বাই দা ওয়ে, নিশানের তো মেয়েদের নাম শুনলেই জ্বর আসে, আর তুই বেডি নিজেই ফোন করেছিস? সাহস তো কম না। রিমির ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। আপনি আসলে কে? আজব লোক। আকাশ গম্ভীর গলায় বলল, আমি আমি হচ্ছি নিশানের বডিগার্ড, পরামর্শদাতা, রুমমেট, কলিগ, লা যেহেতু শৈলীকে বোন বলি, দেন শত্রু এবং বন্ধু সব একসাথে। রিমি এবার দীর্ঘশ্বাস ফেলল, বুঝে গেল এই লোকের সাথে সিরিয়াস কথা বলা কঠিন হবে। তবুও সে স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, দেখুন আমি উনার ফুফাতো বোন বলছি। নিশান ভাইয়ার সাথে খুব জরুরি কথা ছিল। আপনি দয়া করে ওনাকে ফোনটা দিন। আকাশ মুখ টিপে হাসল। তারপর হঠাৎ সদ্বিত ফিরে পেয়ে আটকে উঠল। হোয়াট? তাহলে তুই সেই বেডি যার জন্য এত অশান্তি মিমি, তাই না? লি, তুই আমার সাথে পার্সোনালি সাইডে দেখা করবি, ইন্দুরের নানি। রিমি এবার রীতিমতো বিরক্ত হয়ে বলল, আরে আমি মিমি নই, আমি তো। হ্যাঁ হ্যাঁ জানি, তুই হলি পিওর ইন্দুর। রিমি এবার খুব জোরে চেঁচিয়ে উঠে, মাই গড, শাট আপ পাগল লোক একটা। মাথা টাথা খারাপ নাকি? আমি মিমি নই, আমি রিমি নয়, RIMI রিমি, বুঝেছেন? আকাশ এবার তর্জনী আঙুল দাঁত দিয়ে কামড়ে বোঝার ভঙ্গিতে বলল, ওই অফিসে যে এসেছিলেন, ওকে ওকে। আচ্ছা আচ্ছা, সরি, বুঝেছি। রিমি এবার ভ্রু কুঁচকে বলল, আপনি কি সায়েন্সের ছাত্র ছিলেন? বেশ কৌতূহলী হলো আকাশ। কেন বলুন তো? না মানে সব শব্দগুলো স্কয়ার দিয়ে বলছেন তো, তাই বললাম আর কি, এমনিতেও সায়েন্সের ছাত্রগুলো এমনই পাগল হয়। আকাশ এবার সত্যি সত্যি হো হো করে হেসে উঠল। ওরে বাপরে, এই বেডি তোরে কে বলছে আমি সায়েন্সের ছাত্র ছিলাম? আমি তো টিকটক বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ করে এখন মুড সুইং বিষয়ে মাস্টার্স করছি। রিমি বিরক্ত হয়ে বলল, আপনার সাথে কথা বলাটা আমার একদম ভুল ছিল। দয়া করে ফোনটা নিশান ভাইয়াকে দিন, এটা খুব সিরিয়াস ব্যাপার। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড।
আকাশ একটু ভাবল, তারপর নিশানের দিকে তাকালো যে তখনও পায়ের গোবর ধুয়ে আত্মশুদ্ধির প্রক্রিয়ায় ব্যস্ত। আকাশ মুখ বাঁকিয়ে বলল, ঠিক আছে দিচ্ছি। কিন্তু একটা কথা বল রিমি, তুমি কি ইন্দুরের বংশোদ্ভূত? রিমি কাদো কাদো গলায় বলল, আমি আপনাকে সামনে পেলে খুব ন করতাম। আকাশ তখনও হাসি চাপতে ব্যস্ত। আচ্ছা আচ্ছা, রাগ করিস না বেডি। মানে রিমি, কিন্তু একটা কথা বল, তোর এত সিরিয়াস ব্যাপারটা কি ইন্দুর নিয়ে? রিমি এবার আর সহ্য করতে পারল না। ইউ আর ক্রেজি, একদম পাগল। আকাশ দম ধরে বলল, অবশ্যই পাগলদের দলেই তো ভালো মানুষ পাওয়া যায়। রিমি আর কিছু বলল না, শুধু দাঁত চেপে রাগ সামলানোর চেষ্টা করল। আকাশ তখন নিশানের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, ভাই তোমার জন্য একটা ইন্টারেস্টিং কেস এসেছে, একটা জোস হট নিউজ, একদম ফার্স্ট ক্লাস লেডিস কেস। নিশান তখনও কলপারে পা ধুচ্ছিল। একাধিকবার ধুলেও শান্তি পাচ্ছে না, গোবরটা বেশ নোংরা ছিল। আকাশের কথা শুনে চোখ সরু করে তাকালো সে। কি হলো আবার? আকাশ মুচকি হেসে বলল, একজন মেয়ে ফোন করেছে, নাম হলো রিমি। খুবই সিরিয়াস ব্যাপারে কথা বলতে চায়। কিন্তু আমি তো তার কথা শুনতে চাই না, কারণ আমি নিজেই সিরিয়াস ইস্যু। নিশান এবার বিরক্ত হয়ে বলল, আকাশ আমার ধৈর্যের পরীক্ষা নিস না। ফোন দে। আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওহ তুই কথা বলবি? আমি ভাবলাম বলবি না। আহারে, এই যে ইন্দুরের নানি রিমি, তোর কপাল ভালো, আজ তুই নিশানের বিরল ফোন লিস্টে অন্তর্ভুক্ত হতে চলেছিস। এই বলে সে ফোনটা নিশানের হাতে দিল, আর নিশান ফোন কানে লাগাতেই আকাশ চুপি চুপি বলল, ভাই সাবধান, তোর এই বোন কিন্তু খুব চালাক, আমার একদম পছন্দ হয়নি। নিশান এক চোখে আকাশকে ধমক দিল, আর আকাশ ফিক করে হাসল। ভাইয়া, তুমি কবে ফিরে আসবে? একটু তাড়াতাড়ি আসা যায় না? খুব হতাশ গলায় বলা রিমির এমন কথা শুনে ভ্রু কুঁচকালো নিশান। হাতের গামছাটা চুলে গুজে মুছল পানির কণাগুলো, এরপর সেটাকে চেয়ারের উপর রেখে কৌতূহলী গলায় জিজ্ঞেস করল, কেন? কিছু হয়েছে? আমি তো অফিসের সব কাজ শেষ করেই এসেছি। ইভেন্ট ম্যানেজারকে সব কাজ বুঝিয়ে দিয়েও এসেছি। তাও বাবা কিছু বলছে নাকি? রিমি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আশেপাশে তাকিয়ে সতর্ক হলো, এরপর আবারও ফোনটা কানে গুজে নিয়ে জানালার দিকে ফিরে বলল, না ভাইয়া, ওসব কোনো বিষয় না। আসলে মামি একটু অশান্তি করছে। ভ্রু কুঁচকালো নিশান। মানে? মা কেন অশান্তি করবে? মামার সাথে বিকেলে খুব ঝগড়া করেছে। ওই যে একটা মেয়ে আছে, নাকি যেন নাম, তোমার কেমন যেন বোন হবে? সীমা? হ্যাঁ হ্যাঁ, সীমা। ওই সীমার সাথে নাকি মামি তোমার বিয়ে দিতে চেয়েছিল। কিন্তু তুমি রাজি হওনি। ওটা নিয়েই ঝামেলা করছে। সীমার মা আজকে কল করেছিল। হঠাৎ করেই তারা দিচ্ছে। মানে মামি তো কথা দিয়েছিল যে তোমার সাথেই। এই কারণে আজ কল করে জানতে চাইছে যে কবে সব ঠিকঠাক হবে। সীমার নাকি দ্রুত বিয়ে দিবে। আর এই কারণে মামার সাথে ঝগড়া করেছে। মামি বলছে যে মামার জন্যই নাকি তুমি জেদ ছাড়ছ না, ইত্যাদি ইত্যাদি। খুব মনোযোগ দিয়ে সবটা শুনল নিশান। কিছুক্ষণ ভেবেই চুপচাপ দাঁড়িয়ে রইল। চোখে এক ধরনের শীতলতা নেমে এলো। সে ধীর কণ্ঠে বলল, সীমার মা কবে থেকে এত তাড়া দিতে শুরু করল? রিমি নিঃশ্বাস ফেলে বলল, ওইয়ে বললাম ভাইয়া, আজ বিকেলের দিকেই কল করেছে। মামি তখনই খুব রেগে যায়। পরে মামার সাথেও কথা কাটাকাটি হয়েছে। মামা তো আগেও বলেছে তোর যা ইচ্ছে তাই করবি, কিন্তু মামি সেটা মেনে নিতে পারছে না। নিশান ঠোঁট চেপে রইল। এই একই বিষয় নিয়ে সে কতবার শুনেছে, তার নিজের জীবন নিজের সিদ্ধান্ত, কিন্তু সবাই যেন সেটা নিজেদের ইচ্ছামতো চালাতে চায়। আচ্ছা মা এখন কোথায়? নিজের রুমে। চুপচাপ আছে, কিন্তু রেগে আছে নিশ্চিত। আমি তো ভয় পাচ্ছি যদি সে আবার কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। নিশান এবার দীর্ঘশ্বাস ফেলল। গামছাটা হাতে নিয়ে শক্ত করে ধরল। ঠিক আছে। রিমি একটু ইতস্তত করল, সে এমনিতেও মিমির বিষয়টা নিয়ে চিন্তায় আছে। নিশান আসার পর এই বিষয় নিয়ে কি বড় রকম কেলেঙ্কারি হবে ভেবেই বুক কাঁপছে তার। একটা শুকনো ঢোক গিলে রিমি মিনমিন করে বলল, তুমি তাহলে কবে আসবে ভাইয়া? নিশান কিছু একটা ভাবল যেন। এরপর খুব আত্মবিশ্বাসের সাথে বলল, কাল ভোরের বাসেই রওনা দেব। কিছু বলার দরকার নেই, আমি এসে সব সামলে নেব। রিমি এবার একটু স্বস্তি পেল। ঠিক আছে ভাইয়া, তুমি এসো। নিশান ফোনটা কেটে দিল। পাশে দাঁড়িয়ে থাকা আকাশ তার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার দোস্ত? তোর মা আবার নতুন ঝামেলা পাকিয়েছে? নিশান কোন জবাব দিল না, শুধু কলপারের ঠান্ডা পানি দিয়ে মুখে হাত ছুঁয়ে নিল। তারপর গভীর গলায় বলল, কাল সকালে অবশ্যই শহরে ফিরতে হবে আকাশ। আকাশ মাথা নেড়ে বলল, আচ্ছা। এত ভালো খবর, আমি আর এই গ্রামে থাকতে পারছি না ভাই। খুবই কষ্টকর এই গ্রামের জীবন। নিশান দীর্ঘশ্বাস ফেলল। সে চাইলে এখনও ফিরে যেতে পারে, কিন্তু সে দেখতে চায় শৈলী কি করে। তার প্রখর বিশ্বাস শৈলী অবশ্যই কালকে তার সাথে যাবে। কিন্তু তবুও মনের গহীনের এক কোণে একটু হলেও সন্দেহ জাগছে। তার হিমরূপা যদি ভুলেও তাকে প্রত্যাখ্যান করে, তখন কি করবে নিশান? খালি হাতে ফিরে যেতে হবে তাকে?
তখন কি বুকটা ভেঙে চুরমার হয়ে যাবে না? নাকি তার বিশ্বাসটা বজায় রেখে তার হিমরূপা যাবে তার সাথে? তখনই উঠোন থেকে হাত ছেড়ে ডাকল রাহেলা বানু। নিশান, আকাশ, তোমরা কই? তাড়াতাড়ি আহ, নাস্তা করবা না? ভদ্রমহিলার এত তাড়াহুড়ো দেখে আকাশ আর নিশান দ্রুত উঠোনে আসলো। তবে নিশান আর আকাশ উঠোনে এসে যা দেখল তাতে সত্যিই মাথায় যেন বাজ পড়ল। বড় একটা বেতের চালুনি ভরে রাহেলা বানু কত রকমের পিঠা যে সাজিয়ে রেখেছেন তার হিসেব রাখা মুশকিল। পাটিসাপটা, দুধ চিতই, নুন পিঠা, নারিকেলের মোয়া, তিলের নাড়ু, এগুলো তো আছেই, সঙ্গে আবার খেজুর গুড় দিয়ে বানানো মোহনভোগ আর গরম গরম গিলা পিঠাও রাখা। পাশে বড় একটা থালায় সর্ষে দিয়ে বানানো আলুর চপ আর ডাল বড়িও সাজানো। আরেকদিকে টক দই সঙ্গে খেজুর গুড়ের কাঁচা পাকও রাখা আছে। আকাশ হা করে তাকিয়ে বলল, ও আল্লাহ, এ কি অবস্থা! আমরা কি নাস্তা করব নাকি বিয়ের দাওয়াতে এসেছি? নিশানও রীতিমতো সন্ধ্যায় খাবারের এত আয়োজন দেখে বিস্মিত কণ্ঠে বলল, মামি, এত কিছু বানানোর দরকার ছিল? রাহেলা বানু কপালে হাত ঠেকিয়ে বললেন, এতক্ষণ বাইরে ছিলা, কিছু খাও নাই তো? খালি পেটে ঘুরলে খিদা লাগবো না? আর শৈলী তখন কইল, তোমরা নাকি কাইলকাই চইলা যাবা, এই কারণে এত কিছু করলাম। এমনিতেও তো কিছু খাওয়াতে পারিনি তোমাদেরকে। বোঝই তো বাবা, গরিব মানুষ আমরা, ভালো করে আদর যত্ন করে খাওয়াতেই তো করতে পারলাম না। নিশান অবাক না হয়ে পারল না। তারা যখন থেকে এই বাড়িতে পা রেখেছে তখন থেকেই রাহেলা বানু যত্নের কোনো কমতি রাখেনি। একজন অতিথি হিসেবে যতটা আপ্যায়ন করা দরকার তার থেকেও বেশি আপ্যায়ন করেছেন তিনি। অথচ এখনও তার মন ভরেনি। তবুও তিনি অতিথিকে আপ্যায়ন করাতে সন্তুষ্ট নন। অবাক না হয়ে পারল না আকাশ এবং নিশান। আসলে গ্রামের মানুষদের মনগুলোই খুব সহজ সরল হয়। তারা মানুষদেরকে খাওয়াতে ভালোবাসে, অন্যের জন্য করতে আনন্দ বোধ করে। কিভাবে আত্মীয়দেরকে সন্তুষ্ট করা যায়, ভালোবেসে আগলে রাখা যায়, সেটা তারা খুব ভালো করেই বোঝে। অথচ আমাদের সমাজে এখনও অনেক মানুষ রয়েছে যারা অতিথি আপ্যায়ন করতে নারাজ। আকাশ মুখ টিপে হাসল। মামি, আপনাকে কে বলেছে যে আমরা গরিব মানুষের বাড়িতে এসেছি? আপনি তো আসলেই রাজকীয় আপ্যায়ন দিচ্ছেন, এত আয়োজন তো শহরের 5 তারা হোটেলেও মেলে না। রাহেলা বানু হেসে মাথা নেড়ে বললেন, আহারে বাপ, তোমরা কি আর বুঝবা? গ্রামের মানুষ তো অতিথি খাওয়াইতে পারলেই শান্তি লাগে। যাও যাও বসো, পিঠা ঠান্ডা হইয়া যাইব। আকাশ আর নিশান মুখ চাওয়াচাওয়ি করল। সত্যি বলতে এত রাত হয়ে গেছে, পিঠা খাওয়ার কথা তারা ভাবেওনি। কিন্তু এখন এই দৃশ্য দেখে তাদের খিদেও পেয়ে গেল। আকাশ গলা খাকারি দিয়ে বলল, তা মামি, এত আয়োজন কি উপলক্ষে? রাহেলা বানু এক চিলতে হাসি দিয়ে বললেন, তোমরা যে আইছো এতেই আমার উৎসব। নাস্তা করো, ঠান্ডা হয়ে গেল বলে। নিশান একরকম হাল ছেড়ে দিয়ে এগিয়ে গেল। আকাশও খুশি মনে হাত মেলাল। তাহলে শুরু করা যাক। আহা, গিলা পিঠাটা দারুণ লাগছে। রাহেলা বানু হাসতে হাসতে পাটিসাপটা তুলে দিলেন। আগে এটা মুখে দাও, তারপর বাকিটা কও। নিশান আস্তে আস্তে পিড়িতে বসল, কিন্তু খাবারগুলো দেখে সত্যিই বিস্মিত হচ্ছিল সে। এমন আন্তরিক আপ্যায়ন, এত যত্ন। সত্যি বলতে শহরের ব্যস্ত জীবনে এইভাবে কেউ আর কাউকে যত্ন করে খাওয়ায় না। এখানে যেন সম্পর্কের উষ্ণতার আলাদা একটা ছোঁয়া আছে। তবে নিশান আরেকটা বিষয় নিয়ে গভীর চিন্তায় মত্ত হল। শৈলী রাহেলা বানুকে বলেছে যে তারা আগামীকাল সকালে চলে যাচ্ছে। তাহলে কি শৈলী আসলেই চাচ্ছে যে তারা চলে যাক, নাকি শৈলী সিদ্ধান্ত নিয়েছে যে সে তাদের সাথে যাবে? এখনও দোটানায় ভুগছে নিশান। আগামীকাল তার সাথে শৈলী যাবে কিনা সেটা নিয়ে সে অনেক চিন্তিত। তবে মনে মনে এও প্রতিজ্ঞা করে ফেলেছে সে, শৈলী যদি না যায় তাহলে নিশানও আর ফিরে তাকাবে না। আকাশ একটু গম্ভীর হয়ে বলল, মামি জানেন, শহরে তো এখন কেউ বিনা স্বার্থে কাউকে এক কাপ চাও খাওয়ায় না, অথচ আপনারা। রাহেলা বানু একটু মুচকি হেসে বললেন, কেন খাওয়াবে না? মানুষ কি তবে আর মানুষ থাকলো না? আকাশ নিশান দুজনেই চুপ হয়ে গেল। সত্যিই সম্পর্কগুলো বদলে যাচ্ছে। শহরের মানুষ হয়তো আধুনিক হচ্ছে, কিন্তু তাদের আন্তরিকতা হারিয়ে যাচ্ছে। হালকা একটা শ্বাস ফেলে নিশান বলল, মামি, আপনি যদি এত যত্ন করেন আমরা তো রীতিমতো ফেঁসে যাব, এত কিছু খেলে তো নড়তেও পারবো না। আকাশ হেসে বলল, হ্যাঁ মামি, আরেকটু আপ্যায়ন করলে আমি মনে হয় এখানেই থেকে যাব। রাহেলা বানু খিলখিল করে হেসে উঠলেন। নিশান এবার একটু খুকখুক করে কেসে বলল, মামি, শৈলী কোথায়? ওকে তো বিকেলের পরে আর দেখিনি। আকাশ নিশানের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, কেন বন্ধু, বুক চিনচিন করছে? চোখ জ্বলছে? মন কি কিছু বলছে? কষ্ট হচ্ছে বুকে? বলো আমায়। নিশান বিরক্ত চোখে আকাশের দিকে তাকালো। তোর সমস্যা কি রে? আকাশ হেসে বলল, বাইরে থেকে সমস্যা কম, কিন্তু ভেতরে অনেক কিছু। আমার অন্তর্জ্ঞান বলে তোর হৃৎপিণ্ডের গতি বেড়ে গেছে। নিশান চোখ গোল করে বলল, তুই কি ডাক্তার হলি নাকি জ্যোতিষী? আকাশ একদম সিরিয়াস মুখ করে বলল, আমি হলাম এক অভিজ্ঞ হৃদয়বিদ, প্রেমে পড়া রোগীদের বিশেষজ্ঞ, আর তুই আমার বন্ধু। এই মুহূর্তে একেবারে সিরিয়াস কেস। নিশান এবার আস্তে আস্তে শ্বাস ছাড়ল। এই ছেলেকে কিছু বলেও লাভ নেই।
সত্যি বলতে শৈলীকে দেখার জন্য মনটা অস্থির নেই তার, বরং শৈলীর আগাম অভিব্যক্তি সম্পর্কে অবগত হওয়ার জন্য তার চোখজোড়া খুঁজছে। যদিও বিকেলে ওই ঘটনার পর থেকে ওকে দেখেনি, কথাও হয়নি। অথচ এতক্ষণ ধরে সে নিজেই বুঝতে পারেনি যে মনটা কেমন যেন বিক্ষিপ্ত হয়ে আছে। রাহেলা বানু তখনই বলে উঠলেন, ও শৈলী তো সকিনার বাড়ি তো গেছে একটু আগে, অবশ্য আইছিল কি একখান নিয়া গেল যেন। চলে আইবে, চিন্তা কইরো না, আইলে চোখের সামনেই পাবা। আকাশ মুখ টিপে হাসল। দেখছো বন্ধু, আমি তো বলেছিলাম এখনো সময় আছে, স্বীকার করে নাও যে। নিশান আকাশের দিকে এক চিলতে চোখে তাকালো। চুপ থাকবি নাকি নাকে একটা পিঠা গুজে দেব? আকাশ হাসতে হাসতে বলল, যাহ দুষ্টু, এত দুষ্টু কথা কেউ বলে, যাহ তুমিও না পারো বটে বন্ধু। নিশান এবার সত্যিই চুপ হয়ে গেল। শুধু প্রতিবারের মতো গভীর এক দীর্ঘশ্বাস ছাড়ল। এখন গ্রামে না থাকলে নিশান এই মুহূর্তেই আকাশের ভবলীলা সাঙ্গ করে দিত। আমার খুব ভয় করছে সমুদ্র ভাইয়া। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমি এখন কাকে বেছে নেব? নিজের স্বার্থকে বলি দিয়ে এখানে এসেছিলাম। কখনো ভাবতেও পারিনি যে নিশান ভাই চলে আসবে। এখন আমি তো নিরুপায়। ওদিকে আমি আমার মায়ের স্থানে থাকা মামুনিকেও কষ্ট দিতে পারবো না। আমার ছোট বোন মিমির হৃদয়টাও ভাঙতে পারবো না। আবার নিশান ভাই, তাকেও ফিরিয়ে দিতে পারবো না। আমি কি করব ভাইয়া? আমি বুঝতে পারছি না কি করা উচিত। আমি খুব ভালো করেই জানি আমি যদি এখন ফিরে যাই তাহলে অনেক বড় অশান্তি হবে। নিশান ভাই এখনো জানেই না যে তার বিয়ে ঠিক হয়েছে মিমির সাথে। যখন জানতে পারবে তখন কি হবে একবার ভেবে দেখেছ? ভাঙা গলায় ফুপাতে ফুপাতে এক নিঃশ্বাসে পুরো কথা বলে দম নিল শৈলী। এখন সন্ধ্যা 7টা পার হয়েছে। প্রতিদিনের মতো আজ আকাশ মেঘলা নেই, তবে চাঁদের আলোয় আকাশে আবছা মেঘের আভাসও স্পষ্ট, তারাগুলোও নিজেদের মতো করে মিটিমিটি করে প্রজ্বলিত হয়ে আছে। সকিনার বাড়ির পুকুর পাড়টায় চাঁদের আলো রূপার প্লেটের মতো স্পষ্ট দেখা যাচ্ছে। পানির মৃদু ঢেউতে ভাসছে ছোট্ট তারাগুলো। পুকুর পাড়ের পাশে থাকা বড় শিমুল গাছটার নিচে ঘাসের উপর বসে আছে 3 জন। সমুদ্র আর সকিনা সোজা হয়ে বসে স্বাভাবিক মুখশ্রী নিয়ে থাকলেও শৈলী শিমুল গাছে মাথা ঠেকিয়ে বসে বসে কথাগুলো বলল। সমুদ্র গভীরভাবে শৈলীর কথা শুনছিল। মেয়েটা এতটা দুর্বল হয়ে পড়েছে যে ওর স্বাভাবিক দৃঢ়তাটুকুও যেন মুছে গেছে। ফুপিয়ে ওঠা কণ্ঠের প্রতিটা শব্দে কষ্টের ভার স্পষ্ট। একটা দীর্ঘশ্বাস ফেলে সমুদ্র বলল, শৈলী তুই জানিস জীবন সব সময় আমাদের সামনে সহজ রাস্তা খুলে দেয় না। মাঝে মাঝে এমন কিছু সিদ্ধান্তের মুখোমুখি হতে হয় যেখানে কোনো অপশনই পুরোপুরি সঠিক বলে মনে হয় না। কিন্তু তার মানে এই না যে আমরা থেমে যাব। শৈলী নিঃশব্দে চোখের পানি মুছে চুপ করে থাকল। সকিনা এতক্ষণ কিছু না বলে শুধু শোনার ভঙ্গিতে বসেছিল, এবার ধীরে ধীরে বলল, তোর সবচেয়ে বড় ভুল কি জানোস শৈলী? তুই নিজের চাওয়া পাওয়া সবসময় অন্যদের জন্য বলি দিয়ে দিছস। হয় তোর ফুফুর জন্য, না হয় ওই বোনটা মিমির জন্য, না হয় নিজের দাদুবাড়ির পরিবারের শান্তির জন্য। কিন্তু কখনো কি ভেবে দেখেছস তুই নিজে ঠিক কি চাস? শৈলী মাথা নিচু করল। চেয়েছিল তো, খুব করে চেয়েছিল নিশানকে, কিন্তু তার এই চাওয়ার কি কোনো মূল্য আছে? সমুদ্র এবার হাত দিয়ে ঘাস ছুঁয়ে একটু চিন্তিত কণ্ঠে বলল, তুই যদি সত্যিই কিছু বুঝতে না পারিস তাহলে একদম সোজা হিসেব কর। তোর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কে? যে সম্পর্কটার জন্য তোর আত্মা কাঁদে সেটাকেই প্রাধান্য দে। অন্যের জন্য আত্মত্যাগ করা ভালো, কিন্তু নিজের ভালোবাসার মানুষটাকে হারানো বোকামি। শৈলী চুপ থাকল। সমুদ্র এবার চোখ সরু করে শুধালো, আচ্ছা তুই আমারে সাফ সাফ একটা উত্তর দে, নিশানকে ভালোবাসিস না? শৈলী এবার মুখ তুলে তাকালো, গলার কাছে কান্না দলা পাকিয়ে আসছে। এই প্রশ্নটার উত্তর খুব নস্টালজিক ভাবে দিতে ইচ্ছে করে তার। মাঝে মাঝে মনে হয় পুরো পৃথিবীকে সাক্ষী রেখে পাহাড়ের কাছে গিয়ে জোরে চেঁচিয়ে বলতে যে হ্যাঁ, সে নিশানকে ভালোবাসে। এই বাক্য প্রতিধ্বনিত হোক বারংবার। কিন্তু কোনোদিনও সেভাবে বলেনি শৈলী। কেউ তো জিজ্ঞেসই করেনি বলবে কিভাবে, তাই সমুদ্রের কথায় শৈলীর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। নিশানকে ভালোবাসে কি না এই প্রশ্নের উত্তর তো সে অনেক আগেই জেনে গেছে। কিন্তু সেটা কখনো কাউকে বলতে পারেনি। কেউ জানতে চায়নি, কেউ বুঝতে চায়নি। আজ এতদিন পর যখন কেউ সরাসরি প্রশ্ন করল তখনও যেন উত্তর দিতে গলা আটকে আসছে। তার ভেতরের সব অস্থিরতা, সব দোটানা একসঙ্গে মনের ওপর চেপে বসেছে। চোখ দুটো টলমল করছে, কিন্তু সে জোর করে চোখের পানি আটকে রাখল। সমুদ্র নরম স্বরে বলল, চুপ করে থাকলি কেন শৈলী? সত্যিটা বললেই তো পারিস। শৈলী একটু কাপা কাপা স্বরে বলল, আমি কিভাবে বলবো বলো? আমি কিভাবে বলবো যে আমি নিশান ভাইকে ভালোবাসি? আমি কিভাবে বলবো যে আমি ওনার একটু কাছে থাকতে চাই, ওনার পাশে থাকতে চাই? আমি কিভাবে বলবো যে ওনার মুখটা দেখলেই আমার মনে হয় জীবনটা এত কঠিন না? বলো কিভাবে বলবো? শৈলীর কণ্ঠে একরাশ যন্ত্রণা। এতদিন ধরে লুকিয়ে রাখা অনুভূতিগুলো যেন আজ বাঁধ ভেঙে বেরিয়ে আসছে। সকিনা এবার ধীরে ধীরে শৈলীর পাশে এসে বসল।
হাতটা ওর কাঁধে রাখল। তোর ভালোবাসা যদি এতটাই গভীর হয় তাহলে লুকিয়ে রাখছিস কেন শৈলী? শৈলী তড়িঘড়ি করে বলল, কারণ আমি পারবো না নিশান ভাইয়ের জীবনটা ওলটপালট করে দিতে। বড় মা আমায় দুচোখে সহ্য করতে পারে না। আমি পারবো না মিমির স্বপ্ন ভেঙে দিতে, মামনির মুখের হাসি কেড়ে নিতে। আমি পারবো না। সমুদ্র এবার একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর খুব শান্তভাবে বলল, শৈলী, প্রেম মানেই শুধু পাওয়া না, কিন্তু প্রেম মানেই আত্মত্যাগ না। তুই যদি নিশানকে ভালোবাসিস তাহলে নিজের ভালোবাসার প্রতি সৎ থাক আগে। অন্যের কথা ভাবার আগে একবার নিজের কথা ভাব। শৈলী কিছু বলল না। ওর বুকের ভেতরটা কেমন যেন সংকুচিত হয়ে আসছে। নিশানের জন্য ওর যে অনুভূতি, সেটা এতদিনে সত্যি সত্যি কোনো মানে পাবে তো? নাকি এটা কেবলই একটা অসম্পূর্ণ গল্প হয়ে থেকে যাবে? সমুদ্র একটা শ্বাস ফেলে বলল, তুই কিছু করছিস না কেন? আদায় করে নিতে পারিস না? শৈলী প্রথমে থমকে গিয়ে খুব আস্তে আস্তে বলল, আমার তো কোনো অধিকার নেই ওনার ওপর। নিশান ভাই তো জানেই না যে ওনার জন্য আমি। সকিনা হালকা হেসে বলল, সত্যিকারের ভালোবাসায় অধিকার বলে কিছু থাকে না শৈলী, থাকে শুধু অনুভূতি। আর দোষ তো তোর এত মুখচোরা হলে হয়? তুই তো কিছু বুঝোস না। শৈলী কিছুক্ষণ চুপ করে রইল। এরপর ধীরে ধীরে বলল, আমি তাহলে কি করব সমুদ্র ভাইয়া? সমুদ্র মুচকি হেসে বলল, তোর কি করতে ইচ্ছে করছে? শৈলী ভনিতা করল না, সরাসরি নিজের মনের কথাটাই বলে দিল। জানিয়ে দিল তার নিজের আকাঙ্ক্ষাটা। যে অদৃশ্য হাতটা নিশান ভাই আমার দিকে বাড়িয়ে দিয়েছে, সেই তামাটে হাতটা খুব যত্নে আগলে ধরে উনার সাথে যেতে ইচ্ছে করছে। সমুদ্র নির্লিপ্ততা ভঙ্গিতে মাটিতে গা এলিয়ে দিয়ে বলল, তাহলে দূর হ, এখান থেকে চলে যা। হতভম্ব হলো শৈলী, ভ্যাবাচেকা খেয়ে থাকালে সমুদ্রের দিকে। সমুদ্র ঠোঁটের কোণে একটুখানি হাসি এনে বলল, অমন করে কি দেখিস বইন? আর দেরি করিস না তো, হুদাই কানের কাছে এসে প্যাচাল পারছিন তুই, যা তো যা, নিশানের হাতটা ধরে ফেল। শৈলী কাপা কাপা স্বরে বলল, কিন্তু? সকিনা এবার একটু কড়া গলায় বলল, কোনো কিন্তু তবু না। নিশান ভাইয়া যদি জানতো তুই ওনাকে এত ভালোবাসিস তাহলে কি একটা কথাও না বলে চলে আসতো না? সে তো তোর অপেক্ষায় ছিল শৈলী, শুধু তুই সাহস করসনি। আর যদি এবারও দেরি করস তাহলে হয়তো সত্যিই অনেক অনেক বেশি দেরি হয়ে যাবে। সমুদ্র মাথা নাড়িয়ে বলল, ভালোবাসা সাহসীদের জন্য শৈলী। যাদের বুক কাঁপে তারা সারা জীবন আফসোস নিয়েই বেঁচে থাকে। তুই কি চাস? নিশানকে ভালোবেসে তাকে হারাতে চাস, নাকি সত্যিটা জানিয়ে নিজের অধিকারটুকু বুঝে নিতে চাস? শৈলীর বুক ধক করে উঠল। নিশানের মুখটা মনে পড়ল। সেই গাঢ় দৃষ্টি, সেই নীরব অভিমান, সেই যত্নে মোড়া কথাগুলো। সত্যি ওর কি অধিকার আছে নিশানের পাশে থাকার? নিশান কি তবে অজান্তেই নিজের হৃদয়ের সেই বেড়া দেয়া গোপন কোণটা তাকে ঠাঁই দিয়েছে? অথচ সে বুঝেওনি? তবে কি সেই হিমরূপা? রাত বাড়ছে ধীরে ধীরে। আকাশে একফালি চাঁদ ঝুলে আছে, যেন নিঃসঙ্গ এক প্রত্যক্ষদর্শী। শীতল বাতাসের স্পর্শে চারপাশের গাছপালাও যেন এক গভীর নিস্তব্ধতার গল্প শোনাচ্ছে। পুকুরের পানিতে চাঁদের প্রতিবিম্ব কাঁপছে, মাঝে মাঝে হালকা ঢেউ এসে তাকে বিকৃত করে দিচ্ছে, আবার আগের মতো স্থির হয়ে যাচ্ছে। দূরে কোথাও একঝাঁক ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, আর মাঝে মাঝে রাতের কোনো পাখি ডানা মেলে উড়ে যাচ্ছে অজানার উদ্দেশ্যে। শৈলীর জন্য অপেক্ষা করেনি আর নিশান আর আকাশ, তার ইতোমধ্যে রাতের খাবার খেয়ে ঘরে চলে গেছে। বাড়ির উঠোনটা এখন প্রায় ফাঁকা, শুধু বাতাসের দোলায় দোলনচাপার গন্ধ ছড়িয়ে পড়ছে চারপাশে। রান্নাঘরের এক কোণে রাহেলা বানু হাঁড়িপাতিল গোছাতে ব্যস্ত। একটু আগে সমুদ্রও খাবার খেয়ে সকিনার সাথে আবারও দেখা করতে গেছে কোনো এক জরুরি কারণে। আর যাওয়ার সময় সাথী হিসেবে নিয়ে গেছে আকাশকে। আসলে সকিনাদের বাড়িটা ঘুরিয়ে দেখানোর উদ্দেশ্যেই আকাশকে নিয়ে গিয়েছে সে। যদিও নিশানকে নিয়ে যেতে চেয়েছিল, তবে নিশান ক্লান্ত হওয়ায় ঘরেই রয়ে গিয়েছে। এদিকে সকিনাদের বাড়ি থেকে সমুদ্রের সাথেই ফিরে এসেছিল শৈলী, কিন্তু বাড়িতে ঢোকেনি এখনো। পুকুর পাড়েই দাঁড়িয়ে রয়েছে। চারপাশের নিস্তব্ধতার মাঝেও তার মনে তোলপাড় চলছে। নিশান এখন ঘুমিয়ে পড়েছে কিনা সে জানে না, কিন্তু একটা ব্যাপার সে জানে, আজ রাতটা আর আগের রাতগুলোর মতো নয়। আজ সে একটা সিদ্ধান্ত নিয়েছে, আজ সে নিজের মনের কাছে মিথ্যে বলবে না। শৈলী মনে মনে ভেবেও নেয় যে নিশান ঘুমোলে ঘরে ঢুকবে এবং আগামীকাল সকাল ভদ্রমেয়ের মতো নিশান যাই বলবে তাই করবে। কিন্তু আর ভাবল না সে। দেখা যাক কাল কি হয়। চাঁদের আলো মিশে যাচ্ছে রাতের অন্ধকারে, যেমনভাবে শৈলীর মনের দ্বিধাগুলো মিশে যাচ্ছে নতুন এক অনুভূতির সাথে, সাহসের সাথে। না, এভাবে আর চলতে দেয়া যাবে না গাইস, এবার মেবি যা করার আমাদেরকেই করতে হবে। এভাবে চলতে থাকলে জীবনে মিয়া বিবির মিল হবে না, আল্লাহর ওয়াস্তে দুটোই তো মুখচোরা। মুখের ভেতর চায়না বোম মারলেও মুখ থেকে কথা বের হবে না। আর তোমরা বলছো টাইম দিতে? জীবনে হবে না ভাই। শৈলী যতই বলুক, মেইন টাইমে গিয়ে ওই বেডির মুখে অটোমেটিক্যালি ফেভিকল লেগে যায়। এই আমি তার সবচেয়ে বড় সাক্ষী। নিজের চোখে দেখেছি।
আরও যদি অপেক্ষা করতে বলো তাহলে মনে করো 7 জন্ম ধরে অপেক্ষা করেও তোমরা কিছু পাবে না। হতাশা মিশ্রিত আকাশের বলা প্রত্যেকটি কথা যৌক্তিক, যা বেশ ভালো করেই ধরতে পারল সমুদ্র আর সকিনা। সমুদ্র সকিনাদের বাড়িতে আকাশকে এনেছে মূলত নিশান এবং শৈলীর এই বর্ষর সমস্যাটা সমাধান করার জন্যে। সকিনার মতে তাদেরকে আরও সময় দেওয়া উচিত। হবু বউয়ের কথা শুনে সমুদ্রও তাই সিদ্ধান্ত নিতে চেয়েছে। কিন্তু আকাশের কথা শুনে এখন মনে হচ্ছে অপেক্ষা করাটা সবচেয়ে বড় বোকামি হবে। সকিনা খুব চিন্তিত স্বরে বলল, তাহলে কি করা যায় ভাইজান? আমার মাথা তো চরকির মতো ঘুরতেছে। সমুদ্র একই প্রশ্নের উত্তর পেতে মাথা নেড়ে তাকায় আকাশের দিকে। আকাশ এবার কলার ঝাঁকিয়ে বেশ ভাব নিয়ে বলে, করা তো অনেক কিছুই যায়, কিন্তু কাজ হওয়ার মতো কিছু করলে পরে আমি নিশানের কাছে কেলানিও খেতে পারি। যদিও আমি ওই গু সন্ত্রাসীকে ভয় পাই না, তবুও নিজের ভবিষ্যৎ বাঁচানো প্রয়োজন। সমুদ্র এবার দুহাত বুকে গুজে নেয়। সেও অভিজ্ঞদের মতো করে বলে, আপনার বাপ হওয়ার ভবিষ্যতের নিরাপত্তা না হয় আমিই দিলাম আকাশ। দরকার পড়লে আপনার প্যান্টের ওই মেইন জায়গায় লোহা বাইন্ধা রাখমু আমি। আপনি বরং আমার বইনের ভবিষ্যৎটা একটু গ্লু দিয়ে সেট করে দেন। সকিনাও তড়িঘড়ি করে মাথা নেড়ে সায় দিল। এমনিতেও তার আর তরস হইছে না। যখন থেকে নিশানকে দেখেছে তখন থেকেই মনে মনে নিশান এবং শৈলীকে একসাথে কল্পনা করে ফেলেছে। আহা কি যে সুন্দর লাগে দুজনকে একসাথে। আকাশ এবার থুতনিতে 2 আঙুল বুলিয়ে বলল, মম, কি করা যায়? কি যে করি, মাথায় একটা জোস প্ল্যান আসলেই হয়। তবে হ্যাঁ, যা করার এখানেই করতে হবে। শহরে ফিরে কিছু করা সম্ভব না। ওখানে আবার ইন্দুরের নানির ডুপ্লিকেট মা টার ব্যবস্থা করতে হবে তো বহুত কাজ। সমুদ্র এবার প্রায় অধৈর্য হয়ে বলল, তাড়াতাড়ি কিছু একটা ভাবুন তবে। আজ রাতের মধ্যে হলে তো আরো ভালো হয়। আকাশ চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবল, তারপর হঠাৎ করেই হাততালি দিয়ে উঠে দাঁড়ালো। আসলেই আমার মাথা যে এত দেরিতে কাজ করলো এটা ভাবতেই কষ্ট হচ্ছে। প্ল্যান একেবারে সোজা ঝাক্কাস একটা প্ল্যান। নিশান আর শৈলীর মুখ থেকে কথা বের করানোর দরকার নেই, বরং এমন কিছু করতে হবে যাতে নিজেরাই নিজেদের মনের কথা স্বীকার করতে বাধ্য হয়। সকিনা এবং সমুদ্র একসঙ্গে বলল, মানে? আকাশ চওড়া হাসি দিয়ে বলল, মানে একটাই, আমরা এমন একটা পরিস্থিতি তৈরি করব যেখানে নিশান আর শৈলীর আর লুকোচুরি খেলার সুযোগই থাকবে না। মুখের ভেতর ফেবিকল লাগুক বা না লাগুক, মুখ তো ওদের খুলতেই হবে। সমুদ্র আগ্রহ নিয়ে বলল, ডিটেলস শুনি। আকাশ এবার খালি গলায় একটু কাশি দিয়ে বেশ রহস্যময় স্বরে বলল, আমাদেরকে একটা ছোট্ট নাটক করতে হবে। শৈলীকে এমন অবস্থায় ফেলব যেখানে ও বাধ্য হবে নিজের অনুভূতি স্বীকার করতে, আর নিশান, তারও পালানোর পথ থাকবে না। ওকেও শৈলীর সামনে নিজের মনের কথা বলতে হবে। একবার যদি সত্যিটা মুখ দিয়ে বেরিয়ে যায় তারপর সব কাজ সহজ হয়ে যাবে। সকিনা কপালে ভাঁজ ফেলে বলল, কিন্তু কিভাবে করব? প্ল্যান তো বললেন না। আকাশ দুষ্টু হাসি দিয়ে বলল, ওটাই তো সারপ্রাইজ, বেশি জানার দরকার নেই আপাতত। আমার কথা মতো কাজ করলেই হবে। শুধু মনে রাখো আজই কিছু একটা ঘটবে আর সেটা হবে ইতিহাস। সমুদ্র একবার আকাশের দিকে তাকালো, তারপর সকিনার দিকে। দুজনের চোখেই কৌতূহল, কিন্তু তার চেয়েও বেশি আশার আলো। নিশান আর শৈলীর এই দোটানার খেলা এবার শেষ হতে চলেছে। নিশান নিজের ফোন নিয়ে জানালার কাছে দাঁড়িয়ে আছে। চোখে মুখে তার অজস্র বিরক্তি ঝরে ঝরে পড়ছে। বিরক্ত হবেই বা না কেন? নেটওয়ার্কের যে বেহাল দশা, অনেকক্ষণ চেষ্টা করেও কোনো লাভ না হলে একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় ধপ করে বসল নিশান। কিছুক্ষণ নীরব থেকে হঠাৎ তার মনে পড়ল যে শৈলী এখনো আসেনি। বিষয়টা মাথায় আসতেই ঘর থেকে বের হলো নিশান। শুধু জোর গলায় রাহেলাকে ডাকতে যাচ্ছিল সে, তখনই চোখ পড়ল উঠোনে কেবল পা রাখা শৈলীর দিকে। অনেকক্ষণ পুকুরপাড়ে থেকে শৈলী মনে করেছিল এতক্ষণে হয়তো নিশান ঘুমিয়ে পড়েছে। অথচ সে ঘুণাক্ষরেও টের পায়নি যে যার সামনে পড়ার ভয় এতক্ষণ বাইরে থাকলো লুকিয়ে, বাড়িতে ঢোকার সময় তার সামনেই পড়তে হবে তাকে। শৈলী একটা শুকনো ঢোক গিলে 1 পা 2 পা করে নিঃশব্দে উঠোনে পা রাখল। এতক্ষণ বাইরে থেকে পুকুরপাড়ের ঠান্ডা বাতাস গায়ে মেখে নিজেকে একটু সামলে নিয়েছে। সে সত্যিই ভেবেছিল নিশান এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। কিন্তু কপাল পা রাখতেই মনে হলো যেন কেউ তার দিকে তাকিয়ে আছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা নিশানের চোখে চোখ পড়তেই শৈলী যেন থমকে গেল। নিশানের কপালে গভীর ভাঁজ, চোখে সন্দেহের ছায়া। এক হাত পকেটে রাখা, অন্য হাতে ফোন। স্পষ্টতই সে বিরক্ত, কিন্তু তার থেকেও বেশি অবাক। এখন এত রাতে কোথা থেকে আসছিস? এতক্ষণ কোথায় ছিলি? ভরাট কণ্ঠে প্রশ্ন করল নিশান, ঠান্ডা গলা তার। শৈলীর হৃৎপিণ্ড যেন ধরফর করে উঠল। নিশান ঠিক এই ভঙ্গিতে কথা বললেই ওর বুক কাঁপে। ভয় করে। গলায় যেন কাটা আটকে গেল শৈলীর। সে জানে রাত হয়েছে। ওই, মানে, আমি তো বাইরে ছিলাম না নিশান ভাই, বসেছিলাম পুকুর পাড়ে। নিশানের ভ্রু আরও একটু কুঁচকে গেল, সন্দিহান কণ্ঠে শুধালো, একা? শৈলী নিচের দিকে তাকিয়ে আস্তে আস্তে মাথা নাড়ল।
নিশান এবার ধীর পায়ে তার দিকে এগিয়ে এল। তার কণ্ঠে চাপা রাগ ঝরে পড়ল। তোর কি একটুও সময়জ্ঞান নেই? এখন রাত বাজে কত? শহরে থাকলে কি এভাবে রাত বিরেতে একা বাইরে থাকতে পারতি? শৈলী চুপচাপ দাঁড়িয়ে রইল, একবারও নিশানের চোখে চোখ রাখল না। নিশানের রাগ কিছুতেই সহ্য হয় না তার, অথচ বারবার সে এমন কাজ করেই ফেলে যেন নিশান বিরক্ত হয়। সে যদি জানত যে নবাব এখনো ঘুমায়নি তাহলে এখনো বাইরেই থাকত। নিশান কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে, যেন শৈলীর চুপ থাকা আরো বেশি রাগিয়ে তুলছে ওকে। তারপর একদম কাছে এসে নিচু স্বরে বলল, তোর কি আদৌ কোনো ভয় ডর নেই? শৈলী এবার আস্তে করে ফিসফিসিয়ে বলল, আছে তো। নিশান ভ্রু উঁচিয়ে বলল, কিসের ভয়? শৈলী নিশানের দিকে তাকানোর সাহস পেল না। খুব আস্তে বলল, আপনার রাগের। নিশানের কুচকানো ভ্রু জোড়া শিথিল হয়ে গেল। হয়তো শৈলীর মনে থাকা ভয়টা বুঝতে পেরে একটু শীতল হলো। বেশ নরম কণ্ঠে শুধালো, খেয়েছিস? শৈলী ধীরে মাথা নাড়ল, কিন্তু হ্যাঁ না কিছুই বলল না। নিশান গভীর দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে রইল। শৈলীর গাল দুটো একটু ফ্যাকাশে লাগছে, চোখেও যেন ক্লান্তির ছাপ। আশ্চর্য তার কেন মনে হচ্ছে যে শৈলী কেঁদেছে। নিশান একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর গলা আরো নরম করে বলল, কিছু খাবি? শৈলী এবার মাথা উঁচু করল। এক মুহূর্তের জন্য নিশানের চোখে চোখ পড়ল তার। সেই চিরচেনা দৃষ্টি, যেখানে রাগের আবরণ থাকলেও ভেতরে লুকানো থাকে একরাশ মমতা। শৈলীর ঠোঁটটা কাপল একটু ইতস্তত করে বলল, না। আপনি খেয়ে নিয়েছেন? নিশান একপাশে তাকিয়ে খানিকক্ষণ চুপ করে রইল, তারপর গম্ভীর গলায় বলল, হু। শৈলীও ছোট করে বলল, আচ্ছা। নিশান এবার চোখ সরু করে বলল, বললি না তো খেয়েছিস তুই? আবারও ছোট করে জবাব দেয় শৈলী, জি। নিশান চোখে গাঢ় কৌতূহল এনে বলল, কই? আমি তো দেখলাম না। শৈলী এবার চোখ তুলে তাকালো, মিষ্টি হেসে বলল, সকিনার বাড়িতে গিয়েছিলাম, যে আন্টি ওখানে জোর করে খাইয়েছে। না খেলে মন খারাপ করতো তাই অল্প খেয়েছি। ডাহা এক মিথ্যা কথা বলল শৈলী। ওখানে গিয়ে সকিনার বাড়িতেই বসে নিশে। নিশান শৈলীর কথার গভীরে চোখ রাখল। শৈলীর ঠোঁটের কোণে সামান্য কাঁপন, কণ্ঠের ভেতর লুকানো একটা চেষ্টা নিজেকে নির্দোষ প্রমাণ করার। কিন্তু নিশান কি এত সহজে বিশ্বাস করবে? সে ধীর পায়ে এগিয়ে এসে শৈলীর ঠিক সামনে দাঁড়ালো, তারপর খুব নিচু গলায় বলল, সত্যি? শৈলী চোখ সরিয়ে নিল। নিশান তার এই অভ্যাসটা খুব ভালো করেই জানে। শৈলী যখন মিথ্যে বলে তখন চোখের দৃষ্টি এড়িয়ে যেতে চায়। সকিনার মা খাইয়েছে তাই না? শৈলী আস্তে মাথা নেড়ে বলল, জি। নিশান এবার একটু ঝুঁকে এল, স্বরে হালকা রাগ মেশানো, তাহলে মুখ নিচু করছিস কেন? শৈলী এবার চুপ। কিছু বলার নেই তার। নিশান দীর্ঘশ্বাস ফেলে সোজা হয়ে দাঁড়ালো, তারপর একপাশে তাকিয়ে বলল, উঠোনে বস। নিশান এরপর কোনো সুযোগ না দিয়েই বাড়ির ভেতরে চলে গেল। শৈলী বিস্মিত হয়ে তার দিকে তাকিয়ে রইল, এরপর ধীর পায়ে উঠোনের থাকা মোড়াতে বসল। নিশান আবার ফিরে এলো মিনিট পাঁচেক পর, হাতে একটা ছোট থালা। সেখানে কয়েকটা রুটি আর তরকারি রাখা। শৈলী হতবাক হয়ে গেল। নিশান একদম কাছে এসে থালাটা এগিয়ে দিল, গম্ভীর স্বরে বলল, মামি পাতিল ধুতে কলপারে গেছে, আমিই গুছিয়ে আনলাম, খেয়ে নে। শৈলী দ্বিধায় পড়ে গেল, একটু ইতস্তত করে বলল, আমার তো এখন খিদে নেই নিশান ভাই, খিদে পেলে পরে খেয়ে নেব। নাটক করিস না শৈলী, তুই জানিস খাওয়া নিয়ে এসব ঢং আমার পছন্দ না, খেয়ে নে। নিশানের কণ্ঠে হালকা ধমকের সুর ছিল, কিন্তু চোখে ছিল গভীর যত্ন। শৈলী চুপচাপ হাত বাড়িয়ে থালাটা নিল। নিশান কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে উঠল, এভাবে রাত বিরেতে না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। এটা তোর মামা বাড়ি বলে মামা বাড়ির আবদার করিস না। শরীর খারাপ করলে আমি তোর দেখাশোনা করতে পারবো না, বুঝলি? চলে যাব কাল। শৈলী কিছু বলল না, কিন্তু নিশানের কথা শুনে বুকের মধ্যে অদ্ভুত এক শিহরণ খেলে গেল। পরোক্ষভাবে লোকটা আবারও কাল নিজের চলে যাওয়াটা মনে করিয়ে দিল। কি নিষ্ঠুর! খাবারের থালার দিকে তাকিয়ে মুখে এক চিলতে হাসি ফুটে উঠল শৈলীর। মিষ্টি হেসে খেতে শুরু করল। নিশানও মোড়া এনে শৈলীর পাশেই বসে আবারও ফোন নিয়ে ঘাটাঘাটি করা শুরু করল। শৈলী এবার আগের থেকেও ধীর গতিতে খাবার চিবোতে শুরু করল, কারণ তার মস্তিষ্ক ধরে ফেলেছে যে সে খাবার শেষ না করা পর্যন্ত নিশান এখানে তার পাশেই বসে থাকবে। একবার আর চোখে নিশানের দিকে তাকিয়ে শৈলী মিনমিন করে বলে উঠল, আকাশ ভাইয়া কোথায়? নিশান শৈলীর দিকে তাকালো না, ফোনের দিকেই মনোযোগী নজর রেখে বলল, সমুদ্রের সাথে ঘুরতে গেছে। শৈলী অবাক হলো, কিন্তু কিছু না বলেই চুপ রইল। আসলে সে মোটেও সমুদ্রের আকাশ বা সমুদ্র কারো খোঁজি জানতে খুব একটা আগ্রহী নয়। মূলত নিশানের সাথে একটু কথা বলার জন্য মনে মনে টপিক খুঁজছে শৈলী। এভাবে পাশে বসে চুপচাপ থাকাটা কেমন যেন উদ্ভট দেখায়। সে কি আর বলতে পারে তার মনের কথাটা? কি কেউ বুঝতে পারবে যে নিশানের সাথে একসাথে বসে কিছু কথা বলার কথা ইচ্ছা তার? মুচকি হেসে রুটি ছিঁড়ে মুখে ঢোকাল সে।
মনোযোগী চক্ষুজোড়া নিশানের মুখশ্রীতে থাকার কারণে শৈলী বুঝতেও পারল না যে সে তরকারিতে থাকা মরিচের বড় একটা অংশ রুটির সাথে মুখে নিয়েছে। মরিচটা মুখে ঢুকতেই শৈলীর চোখ বড় বড় হয়ে গেল। প্রথমে বুঝতেই পারেনি, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ঝালের তীব্রতা টের পেল। এক মুহূর্তের জন্য নিশানের সামনে কিছু বোঝাতে চাইল না সে। নিজেকে সামলানোর চেষ্টা করে চুপচাপ থাকার ভান করল যেন কিছু হয়নি। ঠোঁট দুটো আটসাট করে মুখ বন্ধ করে রাখল, কিন্তু গাল দুটো আগুনের মতো জ্বলে উঠতে শুরু করল। শ্বাস ভারী হয়ে এল আর ঠোঁট কাঁপতে লাগল। কিছুক্ষণ পরই চোখ দিয়ে পানি এসে গেল। নিশান ফোনে স্ক্রুল করছিল বেশ মনোযোগ দিয়েই, কিন্তু পাশে থাকা মানুষটা যে এতক্ষণ ধরে ধীরস্থির খাচ্ছিল তার অস্বাভাবিক মুখভঙ্গি খেয়াল করল সে। ভ্রু কুঁচকে মাথা তুলে তাকাতেই দেখল শৈলীর মুখ লাল হয়ে গেছে, টলমল করা চোখ দিয়ে পানি পড়ছে। শৈলী, নিশানের কণ্ঠে উদ্বেগ ঝরে পড়ল। শৈলী জলদি মাথা নাড়িয়ে বোঝানোর চেষ্টা করল যে কিছু হয়নি, কিন্তু নিশান এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। মোবাইল পাশে রেখেই একদম তার দিকেই চোখ রাখল। নিশানের চোখ ফাঁকি দেওয়ার মতো অবস্থাও শৈলীর নেই। তুই ঠিক আছিস? নিশান এবার পুরোপুরি তার দিকে ঘুরে বসল, চোখ সরু করে খেয়াল করল শৈলীর হাতের থালার তরকারির দিকে তাকিয়ে তার কপালে ভাঁজ পড়ল। বেশ হতবাক হয়ে নিশান জিজ্ঞেস করে, তুই মরিচ খেয়েছিস না? শৈলী এবার বাধ্য হয়ে মুখ খুলল, কিন্তু গলাটা এতটাই জ্বলছিল যে স্পষ্টভাবে কিছু বলতে পারল না। নিশান মুখ কঠোর করে একদম সামনে এগিয়ে এলো। পানি খাবি? শৈলী আবারও ছোট্ট করে মাথা নাড়ল, কারণ মুখ এতটাই ঝলসে উঠেছে যে কিছু বলা সম্ভব না। এমনিতেও রাহেলা রান্নায় অনেক বেশি ঝাল দেয়। নিশান এবার আর দেরি করল না। হাত বাড়িয়ে শৈলীর গালের কাছে এসে থেমে গেল, যেন নিশ্চিত হতে চাইছে যে স্পর্শ করাটা ঠিক হবে কিনা। তারপর হালকা ভ্রু কুঁচকে বলল, বোকা মেয়ে, এসব মুখে ঢোকানোর আগে দেখে শুনে খাবি না, ইডিয়ট। তারপর শৈলীর কোনো অনুমতি না নিয়েই তার হাত থেকে থালাটা সরিয়ে টেবিলে রেখে দিল। দ্রুত এক গ্লাস পানি এনে মুখের সামনে ধরল। ধর, পানিটা খা তাড়াতাড়ি। শৈলী প্রথমে লজ্জায় কিছু বলল না, কিন্তু নিশানের কণ্ঠের দৃঢ়তায় গ্লাস হাতে নিল। এক চুমুক নিতেই নিশান ভ্রু কুঁচকে বলল, শুধু পানি খেলে হবে না, দাঁড়া। শৈলী মুখ কুঁচকে রেখেই ভ্রু উচালো। নিশান তখনই উঠে গিয়ে রান্নাঘর থেকে দ্রুত চিনির বয়াম খুঁজে এনে তার সামনে ধরল। একটু চিনি হাতে নিয়ে বাড়িয়ে দিল। এটা মুখে নে তাড়াতাড়ি, চিনি মরিচের ঝাল কমাবে, মুখ খোল। শৈলী প্রথমে ইতস্তত করল, কিন্তু নিশান একদম সামনে বসে কড়া চোখে তাকিয়ে থাকায় আর না করতে পারল না। ছোট্ট এক চিমটি চিনি মুখে দিল সে। এতক্ষণে শৈলীর চোখের পানি কিছুটা কমেছে, কিন্তু নিশান তখনও চোখে গভীর মনোযোগ নিয়ে তার মুখের পরিবর্তন লক্ষ্য করছে। নিশানের দৃষ্টি এতটাই নিবিষ্ট ছিল যে শৈলীর বুকের মধ্যে ধুকপুকানি আরও বেড়ে গেল। সে না চাইতেও গালে হাত রাখল। নিশানের দৃষ্টির গভীরতা থেকে নিজেকে আড়াল করতে পারাটা খুব জরুরি। নিশান এবার আস্তে করে বলে উঠল, তোর মতো আহাম্মক আমি জীবনে দুটো দেখিনি। আল্লাহ তো দুটো চোখ দিয়েছে। এই চোখ কোন দিকে ছিল তোর? শৈলী এবার আসলেই বিষম খেল। লজ্জা বলতে কিছু না থাকলে হয়তো নির্দ্বিধায় বলেই দিত, চোখ তো আপনার দিকে ছিল নিশান ভাই, এতে আমার কি দোষ? কিন্তু মুখে কি আর এ ভয়ানক সত্য বলা যায়? শৈলী ভেজা চোখে তাকিয়ে হাসল। আপনিই তো বলেছিলেন খেয়ে নিতে। নিশান এক মুহূর্ত চুপ করে তার দিকে তাকিয়ে থাকল, তারপর নিঃশব্দে মাথা নাড়িয়ে হাসল। তোর মতো গাধীর সাথে কথা বলাই ভুল, খেয়ে নিতে বলেছি আমি, মরিচ চিবোতে বলেছি একবারও? শৈলী এবার সত্যিই মুচকি হেসে ফেলল। ঝালের তীব্রতা ভুলে গিয়ে নিশানের এই যত্ন তার হৃদয়ের মধ্যে একরকম অদ্ভুত উষ্ণতা এনে দিল। সে বুঝতে পারল নিশান রাগ দেখালেও এই রাগের পেছনে যত্ন লুকিয়ে থাকে। আর সেই যত্নই হয়তো ধীরে ধীরে শৈলীর মন জুড়ে জায়গা করে নিয়েছে বারংবার। ভেবেই আবার একটু লজ্জায় মুখ নিচু করল শৈলী। নিশান তখনও বিরক্ত মুখে তাকিয়ে আছে, কিন্তু শৈলীর লুকোনো হাসিটা যেন তার চোখ এড়ায়নি। তুমি তাহলে নিজের সিদ্ধান্তে অটল? সীমার সাথে নিশানের বিয়ে দেবে না? খাদিজার কথায় এক পলক তাকালেন নাসিরুল তালুকদার। সোফায় বসে মনোযোগ দিয়ে সকালের পেপারটা পড়ছেন তিনি, চোখে ইয়া বড় একটা চশমা। এই তো একটু আগেই খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে এসেছেন, অথচ রাতের এই সময়টাতে নিজের স্ত্রীর মুখে আবারও সেই উদ্ভট প্রশ্ন শুনে বিরক্ত হলেন তিনি। পেপারের পাতা উল্টিয়ে গম্ভীর হয়ে বললেন, আমি আগেই বলেছি তোমায় খাদিজা, তোমার সব সিদ্ধান্তে আমি দ্বিমত না করলেও এই অযৌক্তিক সিদ্ধান্তে আমি সহমত হতে পারছি না। সীমার চরিত্র সম্পর্কেও তোমার ভালো করে জানা আছে। খাদিজা এবার বাঁকা হেসে বললেন, মানে বিষয়টা তাহলে কি দাঁড়ালো? তুমি তোমার নিজের বোনের আবদার রাখতে মিমিকে বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারো, আর আমার ভাগ্নিকে মেনে নিতে কষ্ট হয় নিজের বোনের বেলায় 16 আনা? নাসিরুল তালুকদার এবার পেপারটা নামিয়ে খাদিজার দিকে তাকালেন। চোখের চশমাটা খানিকটা নামিয়ে এনে স্ত্রীকে ভালো করে পর্যবেক্ষণ করলেন। খাদিজার ঠোঁটে ব্যঙ্গাত্মক হাসি, কিন্তু চোখে খচখচে বিরক্তি। তিনি ধীর স্বরে বললেন,
একটা ব্যাপার তুমি স্পষ্টভাবে বুঝে নাও খাদিজা, আমি কখনো পক্ষপাত করি না। আমি কখনো নিজের সিদ্ধান্ত অন্যায়ের উপর ভিত্তি করে নিইনি। সীমার চরিত্র আমি যেটুকু জানি তাতে ওকে আমি আমার পরিবারের অংশ করতে চাই না। খাদিজা এবার ঠোঁট কামড়ালেন, স্বামীকে বোঝানো এত সহজ হবে না জানতেন, কিন্তু তিনিও কম জেদি নন। বাহ, আর মিমির কি খুব ভালো চরিত্র? ওর অতীত সম্পর্কে তুমি জানো? খোঁজ নিয়েছ? নাসিরুল তালুকদার এবার গভীর শ্বাস ফেললেন। মিমি কেমন মেয়ে সেটা জানার দায়িত্ব আমার আর আমার ছেলের। আমার ছেলে যদি ওকে যোগ্য মনে করে তবে আমার কিছু বলার নেই, কিন্তু সীমার ব্যাপারে আমি জানি আমার ছেলের জন্য সে যোগ্য নয়। খাদিজার মুখ আরও শক্ত হয়ে গেল। তোমার ছেলে কি রাজপুত্র, যার জন্য আকাশ থেকে অপ্সরা এনে দিতে হবে? আমার ভাগ্নি কি এতটাই অযোগ্য? নাসিরুল তালুকদার এবার সরাসরি স্ত্রীর চোখে চোখ রাখলেন। সীমাকে তুমি ভালো করে চেনো খাদিজা, তবুও ওর পক্ষ নিচ্ছ কেন? খাদিজা এবার মুখ ফিরিয়ে নিলেন, যেন কথাটা শুনতেই চান না। কিন্তু তার চেহারায় একটা কঠিন অস্থিরতা ভেসে উঠল। আমি চাই নিশান আমার ভাগ্নিকে বিয়ে করুক, ব্যাস, এর বেশি কিছু আমি শুনতে চাই না। নাসিরুল তালুকদার এবার দৃঢ়কণ্ঠে বললেন, আমি তো চাই যে আমার ছেলে সুখী হোক। সে যদি সীমার সঙ্গে সুখী না হয় তবে আমি কোনোভাবেই এই বিয়ে হতে দেব না। খাদিজা এবার গভীর দৃষ্টি নিয়ে স্বামীর দিকে তাকালেন। একদম নিশ্চুপ, যেন বুঝতে পারছিলেন এ নিয়ে তর্ক করে লাভ নেই। কিন্তু তার দৃষ্টিতে যে সহজে হার মানার ইঙ্গিত ছিল না তা নাসিরুল তালুকদার স্পষ্টই বুঝতে পারলেন। খাদিজা আবারও বললেন, তাহলে তুমি মিমির সাথেই বিয়ে দেবে? নাসিরুল তালুকদার ছোট করে জবাব দিলেন, আমার ছেলের মতো থাকলে দেব। খাদিজা এবার বিছানা থেকে ধপ করে উঠে দাঁড়ালেন। তর্জনী তুলে বললেন, তবে তুমিও শুনে রাখো নিশানের বাবা, তোমার বোনের মেয়ে যদি আমার ছেলের বউ হয়ে আসে তবে তার নাকে দ্রি দিয়ে ঘুরাবো আমি। বিয়ে করার শখ একদম মিটিয়ে দেব তার। আমায় এখনো চেনোনি তুমি? তোমার বোনের মেয়েকে যদি আমি এ বাড়ির কাজের মেয়ে হিসেবে রাখতে না পেরেছি তবে এই সংসার আমি ছেড়ে দেব। নাসিরুল তালুকদার এবার সত্যিই বিরক্ত হয়ে গেলেন। পেপারটা ভাঁজ করে টেবিলের উপর রাখলেন, তারপর ধীর কিন্তু শক্ত স্বরে বললেন, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে খাদিজা? তুমি যা বললে সেটা তুমি নিজেই বুঝেছ তো? এ রকম কথা বলার আগে একবারও ভাবলে না? খাদিজার চোখ দুটো রাগে জ্বলছে, কিন্তু কণ্ঠে স্পষ্ট দৃঢ়তা। হ্যাঁ, আমি বুঝেই বলেছি। তুমি বরাবর তোমার বোনের কথা ভেবে সিদ্ধান্ত নাও, আমি আমার ভাগ্নির ভালো মন্দ ভাবলেই সেটা অন্যায় হয়ে যায়। আমি চুপ করে বসে থাকব না। নাসিরুল তালুকদার এবার ঠান্ডা গলায় বললেন, তোমার এই জেদের কারণ কি? সীমার জন্য তুমি এত মরিয়া কেন? সে কি সত্যিই যোগ্য? খাদিজা এবার থমকে গেলেন। এক মুহূর্ত চুপ থেকে কঠিন গলায় বললেন, সীমা আমার আপন রক্ত। আমি চাই আমার ভাগ্নির সুখের ব্যবস্থা হোক। নাসিরুল তালুকদার দীর্ঘশ্বাস ফেললেন। তুমি কি নিশ্চিত নিশানের সাথে সীমার বিয়ে হলে সে সুখী হবে? খাদিজা এক মুহূর্ত চুপ থাকলেন, তারপর দৃঢ় গলায় বললেন, সুখ এনে দিতে হয়, খুঁজে নিতে হয় না। আমি সীমাকে সুখী করব। আর আমি যা বলেছি সেটাই শেষ কথা। নাসিরুল তালুকদার এবার স্পষ্ট বুঝতে পারলেন এ নিয়ে তর্ক করা অর্থহীন। তবে একটুকু জানতেন, তার স্ত্রী যতই জেদ করুক এই বিয়ে যে সহজ হবে না সেটা তিনিও জানেন। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, দেখি শেষ পর্যন্ত কি হয়, নিশান আসলেই সব মিটবে। অফিসের ম্যানেজারের সাথে কথা হয়েছে, তোমার ছেলে কাল বিকেলের মধ্যেই বাড়ি ফিরবে। খাদিজা এবার চোখ সরু করে স্বামীর দিকে তাকালেন। তিনি এত সহজে হার মানার লোক নন, এটা তিনিও জানতেন। তবে তিনিও যে এত সহজে নিজের সিদ্ধান্ত ছাড়বেন না সেটা বোঝাতে মুখ শক্ত করে ঘর থেকে বেরিয়ে গেলেন। নাসিরুল বুক ভরে শ্বাস নিলেন। জীবনে তিনি কখনোই শান্তি পেলেন না। দিন দিন খাদিজার মন মানসিকতা কেন এত খারাপ হচ্ছে তাও তিনি খুঁজে পেলেন না। শৈলী আয়নার সামনে বসে ধীরে ধীরে চুল আঁচড়াচ্ছে। খড়খড়ে কাঠের চিরুনিটা চুলের গভীরে চালিয়ে দিতে গিয়ে মাঝে মাঝে সামান্য টান লাগছে, কিন্তু তার মন তো অন্য কোথাও। আয়নার কাছে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকতে থাকতে সে নিঃশব্দে নিশানের মুখটা মনে করার চেষ্টা করল। সেই গম্ভীর চাহনি, ঠোঁটের কোণায় লুকোনো চাপা অভিব্যক্তি আর চোখের গভীরতা, যেখানে কঠিন রাগের আড়ালে থাকে এক অদ্ভুত শীতলতা, কখনো বা আশ্চর্য রকমের মমতা। শৈলী মৃদু হাসল। অল্প কিছুক্ষণ আগে নিশানের সাথে কাটানো মুহূর্তগুলো একে একে ভেসে উঠছে মনে। লোকটা মুখে রাগ দেখায়, কিন্তু তার খুঁতখুঁতে যত্ন থেকে বাঁচার উপায় নেই। রাতের খাবার খাওয়ানোর জন্য যেভাবে বসেছিল পাশে, সেই দৃশ্যটা মনে পড়তেই শৈলী আয়নার দিকে তাকিয়ে একটু লজ্জায় লাল হয়ে গেল। সে আয়নার সামনে একটু ঝুঁকে নিজের কপালের উপর উড়ে যাওয়া ছোট ছোট চুলগুলো সরিয়ে দিল, তারপর একপাশে চুল গুজতে গুজতে বিড়বিড় করে বলল, ওহে কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। কিন্তু সাথে সাথেই নিজেই নিজের কথায় হেসে ফেলল। আয়নায় দেখা প্রতিবিম্বের চোখের তারায় সত্যিটা এত স্পষ্ট যে তা এড়ানো সম্ভব নয়। নিশান চলে গেলে যে কেমন লাগবে সেটা ভাবতেই বুকের মাঝে এক অদ্ভুত শূন্যতা টের পেল শৈলী।
চিরুনি হাতে নিয়েই আনমনে চুলের আগা ঘুরাতে লাগলো সে আর মনে মনে বিড়বিড় করল, যাবার সময় অন্তত একবার একবার কি বলবে না হিমরূপা বলে কি আমায় ডাকবে না। শৈলী যখন নিজের সেই ভাবনায় ব্যস্ত তখনই হঠাৎ সমুদ্র খোলা দরজায় পর্দা সরিয়ে টোকা দিল। আসতে পারি? শৈলী সদ্বিদ ফিরে পেয়ে তৎক্ষণাৎ ঘুরে তাকালো, চিরুনিটা রেখে মিষ্টি হেসে বলল, হ্যাঁ হ্যাঁ ভাইয়া এসো। সমুদ্র দরজার কাছে দাঁড়িয়ে শৈলীর দিকে তাকালো। ঘরের হালকা মৃদু আলোয় শৈলীর উজ্জ্বল মুখটা আরো কোমল দেখাচ্ছে। চুলের কয়েকটা গোছা এখনো কাঁধের ওপর এলোমেলো পড়ে আছে, আয়নার সামনে বসে থাকায় চোখে মুখে একটা স্বপ্নালু ভাব। সমুদ্র ভেতরে এসে জানালার পাশে দাঁড়িয়ে বলল, কি রে আয়নার সামনে এতক্ষণ ধরে কি ভাবছিলি? শৈলী একটু হকচকিয়ে গেল কিন্তু চট করে নিজেকে সামলে নিয়ে হাসল। দুষ্টুমি করে বলল, ভাবছি আমার এত সুন্দর মুখটাকে কেউ কখনো ভালোবেসে ফেলবে কিনা। সমুদ্র হেসে ফেলল, হ্যাঁ সেটা তো তোর ভাবনার বিষয় নয়, বরং সে ব্যক্তির জন্য চিন্তার ব্যাপার, কারণ যেই ভালোবাসবে সে সহজে মুক্তি পাবে না। শৈলী ঠোঁট ফুলিয়ে বলল, ভাইয়া। সমুদ্র এবার একটু গম্ভীর হল। শৈলী নিশান কাল চলে যাবে, এই একটা বাক্য যেন পুরো ঘরের বাতাসটাকে থমকে দিল। শৈলীর হৃদয়ের ভেতরটা মোচড় দিয়ে উঠল কিন্তু মুখে হাসিই রাখল সে। আয়নার সামনে পড়ে থাকা চিরুনিটা তুলে নিয়ে চুলে চালাতে চালাতে বলল, তা তো জানিই ভাইয়া, উনি তো অতিথি, অতিথির তো ফিরতে হয় তাই না? সমুদ্র শৈলীর গলার সেই কৃত্রিম হালকাপনা ঠিকই ধরে ফেলল। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তুই কি চাস না যে ও না যাক? শৈলী চমকে তাকালো সমুদ্রের দিকে। প্রশ্নটা এত সরাসরি ছিল যে সে কিছুক্ষণ থতমত খেয়ে গেল। হালকা হেসে বলল, যেতে চাইলে আটকে কি লাভ? সমুদ্র দীর্ঘশ্বাস ফেলল, চাইলে থাকা যায় শৈলী, যদি তাকে আটকে রাখার সাহস থাকে। শৈলী এবার সত্যিই চুপ হয়ে গেল। তার হাতের চিরুনিটা চুলে অযথাই আটকে রইল, মনে হলো যেন নিশানের যাওয়াটা একেবারে নিশ্চিত করে দেওয়া এই কথাগুলো তাকে আরো ব্যথিত করল। সমুদ্র কাঁধে হাত রেখে বলল, একটু ভাবিস, বেশি সময় নেই কিন্তু। শৈলী কোনো উত্তর দিল না। দরজার পর্দা সরিয়ে সমুদ্র বেরিয়ে গেল আর শৈলী একাই বসে রইল আয়নার সামনে। বাইরে কোথাও হালকা বাতাস বইছে, জানালার কপাট খানিক নড়ে উঠল। শৈলী আয়নার দিকে তাকিয়ে নিজের চোখের গভীরে খুঁজে দেখল সত্যিই কি সে চায় নিশান চলে যাক, নাকি সে হালকা কেঁপে উঠল, নাকি নিশানের পায়ের ছাটা আজীবন তার উঠোনে থাকুক। হঠাৎ পর্দা দিয়ে আবারও উকি দিল সমুদ্র। শৈলী শোন। শৈলী আবারও চমক তাকালো, জি ভাইয়া। সমুদ্র বেশ হতাশ হয়ে বলল, আসল কথাটাই তো বলতে ভুলে গেলাম, ওই নিশান না তোকে পুকুরপাড়ে ডেকেছে। অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় শৈলী। নিশান ভাই আমাকে ডেকেছে এখন? সমুদ্র মাথা নেড়ে বলল, জি। শৈলী ভ্রু কুঁচকে বলল, কিন্তু কেন? সমুদ্র ঘাড় উঁচিয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, তা আমি কিভাবে জানব? তুই নিজেই গিয়ে দেখ। আমি আসছি, বউয়ের কাছে যাব, টাটা। বলেই ন্যানো সেকেন্ডের মধ্যে উধাও হলো সমুদ্র। শৈলী আর প্রশ্ন করার সুযোগটাও পেল না। তবে এত রাতে কেন নিশান ভাই পুকুর পাড়ে ডাকলো তা নিয়ে একটু চিন্তিত হলো শৈলী। পরক্ষণে ভাবল হয়তো কোনো গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। শৈলী এক মুহূর্ত চুপ করে রইল। এত রাতে নিশান তাকে পুকুরপাড়ে ডেকেছে কেন? কি বলবে? শৈলীর বুকের ভেতর ধকধক শব্দ বাড়তে লাগল। সে ধীরে ধীরে আয়নার সামনে ঝুঁকল। চোখের নিচের হালকা ক্লান্তির ছাপ আঙুল দিয়ে ছুঁয়ে দেখল। হালকা করে হাসল নিজেই। কে জানে নিশানের সামনে গিয়ে এই রাতের অন্ধকারে তার চোখ দুটো কেমন দেখাবে। বুকের মধ্যে এক অদ্ভুত স্রোত বইতে লাগল। নিজের মনের সুপ্ত আশা মেটাতে শৈলী চুপচাপ ব্যাগ থেকে একটা কাঠের ছোট বাক্স হাতে নিয়ে খুলল। এক কোণে রাখা ছোট কাজলদানি থেকে আঙুলে সামান্য কাজল তুলল। আয়নার সামনে বসে চোখের নিচে এক টান দিয়ে দিল। তারপর একটু ভাবল, হয়তো শুধু একপাশে দিলে ভালো লাগবে না। শৈলী নিঃশ্বাস চেপে অন্য পাশেও কাজলের হালকা রেখা টেনে দিল। চোখের তারাগুলো আরো গভীর হয়ে উঠল। এতক্ষণ চুল খোলা ছিল। হাত দিয়ে একটু এলোমেলো করে দিল চুলগুলো। আজ আর কেন যেন চুল বাঁধতে মন চাইল না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আরেকবার দেখে নিল। এভাবে কি যাওয়া ঠিক হবে? এক মুহূর্ত ভাবল, তারপর আয়নার সামনে থেকে সরে এসে ধীর পায়ে দরজার দিকে এগোল। বাইরে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। শৈলীর বুকের ভেতর সাঁতার কাটা এক অনুভূতি নিয়ে সে ঘর থেকে বের হওয়ার প্রস্তুতি নিয়ে নিল। নিশান ইতিমধ্যে বিছানা গোছাতে শুরু করেছে। মূলত ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে সে। আগামীকাল সকাল সকাল বের হয়ে যাবে বলে এখন ঘুমটা প্রচণ্ড প্রয়োজন। কিন্তু যখনই নিশান আরাম করে বিছানায় শুতে যাবে তখনই কোথা থেকে যেন তড়িঘড়ি করে ঝিঝি পোকার মতো উড়ে আসলো আকাশ। এসেই নিশানের পিঠে হাত দিয়ে বলল, দোস্ত শুয়ে পড়িস না যেন, বিছানায় চামচিকা আছে। নিশান ভ্রু কুঁচকে তাকালো। হোয়াট? আকাশ নিশানকে এক ধাক্কা দিয়ে বিছানা থেকে উঠিয়ে দিয়ে বলল,
সত্যি বলছি, তোর হবু ভাবির কসম। নিজের চোখে চামচিকা দেখেছি। সর দেখি, সর। দেখতে দে আমাকে। নিশান বিরক্তিতে চোখ ছোট করে তাকালো আকাশের দিকে। তুই আবার কি শুরু করলি? আকাশ একেবারে নাটকীয়ভাবে বিছানার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল, যেন সত্যিই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুসন্ধান চালাচ্ছে। তারপর তাকিয়ে বলল, দোস্ত তুই বুঝিস না, এটা সিরিয়াস ব্যাপার। তুই ছোট মানুষ, বুঝবি না। আমি নিজে চামচিকাটাকে উড়তে দেখেছি। নিশান হতাশ হয়ে কপালে হাত দিল। আকাশ, আমি কি বাচ্চা নাকি? ঘুমাতে দে আমাকে, নাটক করিস না। আকাশ মুচকি হাসল, কিন্তু সাথে সাথে ভান করল যেন খুব চিন্তিত। দোস্ত তুই ভাব, চামচিকা যদি রাতে তোর কানের কাছে এসে ডানা ঝাপটায়, যদি চুলে জড়িয়ে যায়, যদি তোরে চুম্মা দেয়, যদি। চোপ। নিশান একদম ধমকের সুরে বলল। কিন্তু আকাশকে কে থামায়? চামচিকা নাকি নিশান নামের ছেলেদের বেশি পছন্দ করে? নিশান এবার সত্যিই ধৈর্যের বাঁধ ভাঙার কাছাকাছি পৌঁছে গেল। কিন্তু কিছু বলার আগেই আকাশ গম্ভীর মুখে বলল, আসলে আমি তোর উপকারই করছি দোস্ত। মানে? নিশান এবার বিরক্তির সুরে বলল। আকাশ কনুই দিয়ে নিশানকে গুঁতো দিয়ে হাসি মুখে বলল, হয়েছে কি জানিস? শৈলী তোকে পুকুর পাড়ে ডাকছে, তুই যদি এখন ঘুমিয়ে পড়িস তাহলে আমার হবু ভাবি শৈলীর মন খারাপ হবে না? নিশান চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য। তারপর তৎক্ষণাৎ চমকে গিয়ে বলল, শৈলী? আকাশ এবার বিছানো ঝাড়তে ঝাড়তে বেশ নির্বিকার ভঙ্গিতে বল, হ্যাঁ রে শৈলী, ও তোকে ডাকছে। আরে ভাই, ও নিজে আমাকে বলল। কিভাবে বলল জানিস? আমাকে বলল আকাশ ভাইয়া কষ্ট করে নিশান ভাইকে ডেকে দিন তো। উনাকে বলবেন পুকুর পাড়ে আমি ওনার জন্য অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসতে বলবেন। আমি আবার ভূতে ভয় পাই। নিশান এবার ভ্রু কুঁচকাল। আকাশ গলায় চিমটি কেটে বলল, বিশ্বাস কর ভাই, শৈলী সত্যি এটা বলেছে। ও তোকে ডেকেছে। এখন তুই যদি চাস যে শৈলী তোর জন্য মশার কামড় খেয়ে পুকুর পাড়ে অপেক্ষা করুক আর তুই ঘুমবি, তাহলে আমার কোনো সমস্যা নেই। তুই ঘুমা। শৈলী ডেকেছে, তুই নাই যেতে পারিস, এটা তোর ব্যাপার। আমার কোনো প্রবলেম নেই। আমি ঘুমালাম। শুভ রাত্রি। নিশান দুহাত কোমরে রেখে কপাল কুঁচকাল। এত রাতে শৈলী কেন ডেকেছে সেটাই ভেবে পেল না সে। হয়তো কোনো কারণেই ডেকেছে। নিশান কিছুক্ষণ গম্ভীর মুখে আকাশের দিকে তাকিয়ে রইল। আকাশও চোখ বড় বড় করে এমন একটা ভাব করল যেন একদম নির্দোষ। তুই বেশি নাটক করছিস। আকাশ মুচকি হেসে বলল, আমি কি করলাম? ডাকটা তো শৈলী দিয়েছে। নিশান দীর্ঘশ্বাস ফেলল। শৈলী এত রাতে তাকে ডেকেছে কেন? কোনো সমস্যায় পড়েছে নাকি? কিন্তু আকাশের কথাগুলো শুনে মনে হলো ব্যাপারটা খুব গুরুতর কিছু নয়। নিশান বুঝতে পারছিল না এটা শৈলীর আসলেই দরকার ছিল নাকি আকাশ মজা করছে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর সে যেন নিজের মনের দ্বিধা দূর করতেই বলল, তোর কথা যদি ভুল হয় তাহলে খবর আছে। আকাশ তৎক্ষণাৎ একেবারে নিরীহ মুখ করে হাত উঁচিয়ে বলল, তোর ভাবির কসম আমি কিছু যোগ বিয়োগ করিনি। তোর বিশ্বাস না হলে গিয়ে দেখ। নিশান বিরক্ত মুখে শার্টের বোতাম লাগাতে লাগাতে দরজার দিকে পা বাড়াল। যাওয়ার সময় আকাশের কানের কাছে মুখ এনে নিচু গলায় বলল, তুই যদি আমাকে ফাঁসিয়ে থাকিস তাহলে তোর জীবনও ফাঁসাব। আকাশ একদম গম্ভীর মুখে মাথা নেড়ে বলল, ভাই ভালোবাসা কোনো ফাঁসানোর জিনিস না, এটা অনুভবের বিষয়। যা ভাবির শৈলী আপুর কাছে যা, মেয়ে কেন যে ডাকল। নিশান একদম নিরুত্তর। দরজা খুলে বেরিয়ে গেল। আকাশ এবার সত্যিকারের খিলখিলিয়ে হাসল, তারপর নিজের বিছানায় লাফিয়ে উঠে বলল, মিশন সাকসেসফুল। চলবে।